প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট ওয়াশ এখন কি চাই অনুষ্ঠানে। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা রহমান। রাজনীতির মাঠ থেকে প্রতিপক্ষকে পুরোপুরি অদৃশ্য করতে গেলে যে নিজেদেরই অদৃশ্য হয়ে যেতে হয় তার প্রমাণ জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং এর মাধ্যমে রাজনীতির ময়দান থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের অদৃশ্য হয়ে যাওয়া। আওয়ামী লীগ চেয়েছিল রাজনীতিতে তাদের বলয়ের বাইরে কেউ থাকবে না, প্রশাসন, পুলিশ সহ সরকারের সব প্রতিষ্ঠান চলবে আওয়ামী লীগের কথায়। মিডিয়া শুধু তাদের কথায় চলবে না, মিডিয়া অবিরাম জয়গান গাইবে তাদের। অথচ এতদিন আমরা কি দেখেছি? বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ বিরোধী দলের দায়িত্ব পালন করেছে, আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিরোধী দলের দায়িত্ব পালন করেছে বিএনপি। এমনকি সংসদে না থেকেও বিএনপি শক্তিশালী বিরোধী দলের দায়িত্ব পালন করেছে। এখন মাঠে আওয়ামী লীগ নেই, ফলে বিএনপির সামনে কোনো চ্যালেঞ্জ থাকারও কথা নয়। কিন্তু তারপরও বিএনপি নেতাদের মাঠ বিরাজনীতিকরণ ও -2 থিওরির শঙ্কা। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান রাজনীতি ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কা করে নেতাকর্মীদের এ ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতিতে -2 শঙ্কা। এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং সাথে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। খুব জোরালো একটি বিষয় বলবো, সেটি আসলে এখন কি শঙ্কা, রাজনীতিতে আসলে শঙ্কাটা কি, মাঠে যা চলছে এখন পর্যন্ত, এই যে -2 নামের একটা থিওরি উঠে আসছে এই পর্যায়ে। তো শুরুতেই আমরা আসাদুজ্জামান রিপন আপনার কাছেই জানতে চাই যে বিএনপি নেতাদের মনে এখন কি -2 শঙ্কা রয়েছে? -2 শব্দটি আসলে এসেছিল আপনার 2007-এ, যখন একটা মিলিটারি কন্ট্রোল গভর্নমেন্ট বাংলাদেশে টেক ওভার করলো। তখন তাদের একটা ধারণা ছিল, বদ্ধমূল ধারণায় বলবো, যে রাজনৈতিক অঙ্গন থেকে যদি রাজনৈতিক নেতৃত্বকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে তাদের শাসনকে তারা প্রলম্বিত করতে পারবে এবং তাদের মতো করে তারা দেশটা চালাতে পারবেন। তো সেক্ষেত্রে প্রধান টার্গেট ছিল নিঃসন্দেহে বিএনপি। আর যেটা -2 বলতে অনেকে একটা ইন্টারপ্রেট এভাবে করেন যে বোধ শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে। আমি ইনফ্যাক্ট তা মনে করি না। এটা কখনই শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে মাইনাস করার ব্যাপার ছিল না। এটা অ্যাবসলিউটলি বিএনপির নেতৃত্বকে মাইনাস করার প্ল্যান ছিল, অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং তার পরবর্তী নেতৃত্ব, আমাদের পার্টির বর্তমান যিনি ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, মানে তাকে মাইনাস করা। তো তারা মনে করেছিলেন যে যদি দুটো মাইনাস করা যায় তাহলে বিএনপি রাজনৈতিক অঙ্গন থেকে, দৃশ্যপট থেকে হারিয়ে যাবে এবং আওয়ামী লীগ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলবে। এবং এটার পেছনে যারা কুশীলব এবং যেই আন্তর্জাতিক শক্তি এই সাহস জুগিয়েছে এদেরকে, তারা লাভবান হবেন এবং দেশটা তাদের মানে করতলে যাবে এবং বাংলাদেশে আসলে জনগণের শাসন বলে আর কিছু থাকবে না। এবং সেটাই মূলত ঘটেছিল, আপনি যদি খেয়াল করেন 2007 থেকে পরবর্তী পর্যায়গুলো। তো এই কারণেই বিএনপির ভেতর তো স্বাভাবিকভাবে একটা আশঙ্কা থাকবে, কারণ বিএনপিকে আপনার অনেক বছর ধরেই কিন্তু একেবারেই রাজনীতির দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার তাদের একটা ধারণা বলেন, চক্রান্ত বলেন, পরিকল্পনা বলেন, যেই নামই ডাকেন না কেন, এটা ছিল। তা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে রাজনৈতিক দলটি একেবারেই জনগণের মনে গভীরে প্রথিত থাকে, সেই দলটিকে আসলেই জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। আমাদের বিরুদ্ধে তো গত 15 বছর অনেক চেষ্টা হয়েছে এবং এরশাদ সাহেবের আমলে যখন এরশাদ মার্শাল জারি করলেন সেই 82 সালের 24শে মার্চের পর, তখনও কিন্তু একই উদ্দেশ্য ছিল। এই যে আমি যদি পার্টিকুলার আমি ইন্ডিয়ার কথাই বলতে চাই, ইন্ডিয়া বিএনপির উত্থানকে আসলে পছন্দ করেনি। এখন যেমন বর্তমান চেঞ্জ ওভারটাকে মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা মেনে নিতে পারছে না, একইভাবে 75 সালের 7ই নভেম্বরের পরে যেটা সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ যে পরিবর্তনের নতুন গতিমুখে রওনা দিয়েছিল, এটা ইন্ডিয়া সাপোর্ট করেনি। আপনি খেয়াল করে দেখবেন তখনও কিন্তু এই কাদের সিদ্দিকী বলে একজন আওয়ামী লীগের নেতা ছিলেন, পরবর্তীতে আপনার কৃষক শ্রমিক নাকি কৃষক কি জন্য একটা দল করেছেন, কৃষক জনতা আওয়ামী লীগ বের করতে কিছু হোয়াট এভার। তো এই ভদ্রলোককে দিয়ে কিন্তু ওই মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের গোয়েন্দা সংস্থা সীমান্ত এলাকায় টুসটাস করাতো, গ্যাঞ্জাম করাতো, ঝামেলা পাকানোর চেষ্টা করতো আমাদের সভরেন্টি, তখনও কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যে ছিল। বাট একটা পর্যায়ে যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বুঝতে পারলো যে না,
যে গভর্নমেন্টই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে গভর্নমেন্টই তখন ছিল তাকে আসলে ডিসলজ করে সমস্ত একটু টাস করে বর্ডার এলাকায় ঝামেলা করে শান্তি বাহিনী তৈরি করে তাদেরকে দিয়ে আপনার মানে অস্থিতিশীলতা করে আসলে গভর্নমেন্টকে ফেলানো যাবে না। একটা পর্যায়ে তো জিয়াউর রহমান হত্যাকাণ্ডেরই শিকার হলেন। গত 15 বছরে তাদের যে আওয়ামী লীগের যে রাজনৈতিক সময়কালটা ছিল ওই সময় তো আসলে বিএনপির তৎপরতাও আমরা ওভাবে লক্ষ্য করতে পারিনি। নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ যেই পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করেছে তারা জোরালোভাবে নিয়েছে, কিন্তু এদিক থেকে তো বিএনপিরও কিছু কার্যক্রম দরকার ছিল তাদেরকে মাথাচাড়া দিয়ে ওঠার জন্য, তখন তারা কেন পারেনি? আমি আপনার সাথে এই ব্যাপারে একমত নই যে তারা পারেনি। ধ্বংস যে কতটুকু সফল ছিল তারা? না, সফল তো আপনি শোনেন, আমি আবারও একজন স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন, পরবর্তীতে ক্যাবিনেট সেক্রেটারি হয়েছিলেন আপনার ডক্টর সাদাত হোসেন, উনি এখন বেঁচে নেই। তো সাদাত হোসেন সাহেব আপনার চ্যানেলের কোন একটা অনুষ্ঠানে বলেছেন, আমি এখনো মনে আছে, উনি বলছেন সরকার বলতে বুঝি যার কথায় বন্দুক ওঠে নামে, নো ম্যাটার হোয়াট, ওয়েদার ইউ আর ইলেক্টেড অর নট ইলেক্টেড, আপনি বন্দুককে কমান্ড করেন কিনা। এটা একটা ম্যানিফেস্টেশন অফ এ গভর্নমেন্ট, ইউ আর এ গভর্নমেন্ট। একটা সরকার যার পেছনে যে পুলিশের কাছে আর্মির সমতুল্য অস্ত্রপাতি থাকার কথা না, অর্থাৎ আর্মি যে উইপনগুলো ব্যবহার করবে সেই উইপনগুলো পুলিশের ব্যবহার করার কথা না, দ্যাট কাইন্ড অফ উইপন্স গিভেন টু পুলিশ। পুলিশকে আপনার নির্বিচারে আপনার গণবিরোধী ভূমিকা পালনের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। শেখ হাসিনা করাপ্ট ছিলেন, তার মন্ত্রী পরিষদ করাপ্ট ছিল, তার নেক্সাসরা পুরো করাপ্ট ছিল, ফলে তারা পুলিশকে অ্যালাউ করেছে, প্রশাসনকে অ্যালাউ করেছে। প্রশাসন এবং পুলিশ দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে তারাও মনে করে তাদেরকেও নিজেদের বাঁচতে হবে, শেখ হাসিনাকে বাঁচাতে হবে, তার সরকারকে বাঁচাতে হবে। এই জন্য একটা পুরো চক্র শেখ হাসিনাকে কেন্দ্র করে একটা নেক্সাস ডেভেলপ করেছিল। যেমন আমাদের ছেলেরা অনেকে বলেছিল যে তাদের সশস্ত্র আন্দোলনেরও তাদের প্রস্তুতি ছিল। ইয়েস, আপনি যদি বলেন যে না বিএনপির সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি ছিল না, আমি দায়িত্ব নিয়ে বলছি, উই হ্যাড নো দ্যাট কাইন্ড অফ প্রিপারেশন টু ফাইট এগেনস্ট দ্য ইমিডিয়েট মানে ডিসলজড হাসিনা গভর্নমেন্ট। তার বিরুদ্ধে আমাদের সশস্ত্র আন্দোলনের কোনো রূপরেখা, পরিকল্পনা, ভাবনা ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপির সব থেকে বড় প্রতিপক্ষ আওয়ামী লীগ সরকার, এখন এই যে আন্দোলনের পর, গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা তো এমনিতেই এখন রাজনীতির ময়দান থেকে চলে গেছে, কিন্তু বিএনপিকে এখন নিজের ক্ষমতা আগামী নির্বাচনে বিজয় লাভ করার জন্য বা দেশে তাদের গ্রহণযোগ্যতাকে আরো বাড়ানোর জন্য এখন তাদের কাছে আসলে সংখ্যাটা কি থাকতে পারে বলে মনে হয়? ধন্যবাদ। আমি ওনারা ফিল করেন কিনা জানি না, আমি যে সংখ্যাটা বিএনপির বাইরের একজন মানুষ হিসেবে ফিল করি সেটা হচ্ছে বিএনপির কোনো বড় প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে মাঠে নেই। একটা রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আসলে ভালো বা ট্র্যাকে থাকে না, এটা নিয়ম। একটা বিখ্যাত কথা আছে লর্ড অ্যাক্টনের, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস, পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। সো বিএনপির সামনে এখন একটা মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে যে তাদের হাতে গণতান্ত্রিকভাবে অ্যাবসলিউট পাওয়ার চলে যেতে পারে। মানে ওনাদেরকে ভোট চুরি করতে হবে না, এই সরকার চুরির ভোট করবে না, একটা ভোট হলে সেখানে খুবই বড় ল্যান্ডস্লাইড ভিক্টরি তারা পেয়ে যেতে পারেন। এবং তাতে যেটা দাঁড়াবে যে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে তাদের এই ধরনের অ্যাবসলিউট পাওয়ার পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শেখ হাসিনা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চান না বলে যাবতীয় সবকিছু ঘটিয়েছেন। উনি এই যে বিএনপিকে যে নিপীড়ন করতে হয়েছে কেন, আপনি সামান্য একটু সমালোচনা করলে ধরে নিতে হবে কেন, আপনাকে চুরি করে অলিগার্কদের হাতে তুলে দিতে হবে কেন? কারণটা হলো খুব সিম্পল, আপনি আসলে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন, এবং নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চাইলে আপনার হয়ে রাতে যিনি সিল মেরেছেন সেই ডিসি, সেই এসপি, পুলিশ, আমলা, এদেরকে আপনার মাথায় তুলে রাখতে হয়েছে এবং তারাই কার্যত দেশ পরিচালনা করেছে। আমি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকে একটা পর্যায়ে বলতে শুনেছি যে এলাকার ডিসি তো আমার কথা শুনেন না। একটা ডিসি না, ডিসির যিনি সর্বোচ্চ পজিশন সচিব হন, সিনিয়র সচিব হন, তার চাইতেও একজন এমপির ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের মর্যাদা তারও ওপরে, অথচ একজন ডিসি তার কথা শোনেন না। সো এই যাবতীয় সমস্যাগুলো আসলে উৎস একটা জায়গা, সেটা হচ্ছে একচ্ছত্রভাবে ক্ষমতায় থাকা এবং প্রতিদ্বন্দ্বিতাহীন থাকা। তো দুভাবে হয়, ওই যে বললাম আওয়ামী লীগ জোর করে হয়েছে, কিন্তু বিএনপি এখন খুব বড় চ্যালেঞ্জের মুখে না। আমি আশা করি বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি আসলে তৈরি হতে হবে, এই যে আমাদের যাতে এই ব্যালেন্সটা ঠিক থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 2024 চেতনার প্রতিনিধিত্বকারী নতুন রাজনৈতিক শক্তির কথা কিন্তু বলেছেন। তারা নিজেরা রাজনৈতিক দল গঠন করবেন কিনা তা স্পষ্ট না করলেও জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনার পরিপূরক কোনো রাজনৈতিক শক্তি সংগঠিত হলে তারা সেখানে যোগ দেবেন এমন কথাও বলেছেন।
এই মুহূর্তে আসলে বাংলাদেশে নতুন আরও কিছু এক বা একাধিক রাজনৈতিক দল প্রয়োজন, যেন এই রাজনীতির যে পরিবেশটা আরও সুন্দর হয়, প্রতিযোগিতামূলক হয় এবং তারা জনগণের কাছে মানে তাদের যে দায়বদ্ধতা, জবাবদিহিতা এটা আরও বেশি নিশ্চিত হয়। সে যেই হোক না কেন, ছাত্র জনতার নেতৃত্বে হোক বা অন্য যে কোনোভাবে হোক, মানুষ নতুন কিছু চায়। নির্বাচন হতে, এই রাষ্ট্র কাঠামো সংস্কার হতে তো আরও কিছু সময় আছে, মানুষ ধীরে ধীরে আরও ফিল করবে। বাংলাদেশে যে সিস্টেমগুলো চলে এসেছে, অদল বদলের এক পক্ষ আরেক পক্ষ, এটা থেকে একটু বের হয়ে আসে একাধিক পক্ষ দরকার। এই যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে -1 -2, এগুলো বাংলাদেশ আর ডিমান্ড করে না, বাংলাদেশের মানুষ এগুলো চিন্তাই করে না। এবং আমরা আমাদের জায়গা থেকে যারা এই অভ্যুত্থানের সামনের দিকে ছিল বা অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, আমরা মনে করি তারাও বিশ্বাস করে বাংলাদেশে এখন -1 -2 নয়, +1 +2 প্রয়োজন। আমরা করব কিনা এটা বিষয় না, কিন্তু এটি বিষয়, এটা এই রাজনৈতিক শক্তিটি আসা উচিত। আপনি যদি করেন, আমরা আপনার সাথে যুক্ত হব। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে একটা নতুন রাজনৈতিক দল তৈরি হওয়ার এই যে সম্ভাবনাটা, এবং সম্ভাবনা ধরলাম আমরা সফল হলেও একটি নতুন রাজনৈতিক দল আসলো, সেই ক্ষেত্রে আসলে বিএনপিকে, তাদেরকে একটা নতুন দল হিসেবে কেমনভাবে ট্রিট করা উচিত, বা তাদেরকে কিভাবে রাজনৈতিক ময়দানে তাদের প্রতিপক্ষ হিসেবে রাখা উচিত? বিএনপি বা বাংলাদেশের সব রাজনৈতিক দল, সব সরকারের একটা সহজ সূত্র আছে কি করা উচিত, সেটা হচ্ছে শেখ হাসিনা যা যা করেছেন তার উল্টোটা করা। তো শেখ হাসিনা তার বিরোধী সব দলগুলোকে নিয়ে যা যা করেছেন, বিএনপিকে নিয়ে যা করেছেন, বিএনপির উচিত হবে নতুন যে দল তৈরি হচ্ছে তাদের সাথে সেটা না করা, তাদেরকে সেই স্পেস দেয়া। ইনফ্যাক্ট বিএনপি স্পেস দেওয়ার কেউ না, আমরা ধরে নিলাম বিএনপি যদি সরকারে থাকেও, বিএনপি স্পেস দেওয়ার কেউ না, ফর গডস সেক। বিএনপি কিন্তু দেশের মালিক না, সরকারও দেশের মালিক না, দেশের মালিক আমরা সবাই। এবং একটা কনস্টিটিউশন নামে একটা বই আছে, ওর মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল, ব্যক্তি সবার অধিকার লেখা আছে, ওইটা বলেই পাবে লেখা আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গাটাই তো প্রশ্নবিদ্ধ। সেটা জরুরি ইনফ্যাক্ট, এবং ওই অধিকার যদি কেউ পায়ও, সেটার জন্য বিএনপি ক্রেডিট ক্লেম করতে পারে না, কারণ এটা আমার ইনহেরেন্ট অধিকার। আমার সমাবেশ করার, আমার রাজনৈতিক অধিকার, আমার মিছিল করার অধিকার, আমার সরকারের সমালোচনা করার অধিকার, সবকিছু আমার আসলে ইনহেরেন্ট কতগুলো অধিকার। এবং খেয়াল করবেন, বা আমাদের যে এই মৌলিক অধিকারগুলো সংবিধানে আছে, এগুলো না রেখে আপনার উপায় নেই। এটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর নেওয়া হয়েছে, ওর মধ্যে এগুলো আপনার অধিকার হিসাবে স্বীকৃত করা হয়েছে। বরং আমাদের সংবিধানে এগুলোকে শর্ত টর্ত দিয়ে আরো রেস্ট্রিক্ট করার চেষ্টা করা হয়েছে। সুতরাং বিএনপির উচিত হবে রাজনৈতিক দলকে গ্রো করতে দেয়া, অন্তত বাধা না দেয়া। যদি তারা কিছু শিখে থাকে না আওয়ামী লীগের কাছ থেকে, আপনি শুরুতে যেটা বললেন, এন্ড আই হোপ এন্ড আই বিলিভ বিএনপি এটা শিখেছে। আসাদুজ্জামান রিপন, আপনার কাছেই প্রশ্ন, যে ছাত্রদের এই যে নতুন রাজনৈতিক শক্তি উত্থানের একটা কথা এবং তাদের একটা রাজনৈতিক দল তৈরির একটা প্রশ্ন যেহেতু আসছে এবং এ নিয়ে আলোচনা হচ্ছে, এটা কি বিএনপির জন্য কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে? না, মোটেই না। আমাদের দল বিশ্বাস করে, ওই আপনার চীনা কমিউনিস্ট পার্টির নেতা কমরেড মার্শিদুল, তিনি, তার একটা বিখ্যাত বক্তব্য ছিল, শত ফুল ফুটতে দাও। শত ফুল যদি নাই ফোটে, কোন ফুলের ঘ্রাণ কেমন, কোন ফুলটা ভালো, সেটা আপনি বুঝবেন কি করে? ভিন্ন মত থাকতে হবে, ভিন্ন পথ থাকতে হবে, তো সেটা তো থাকতেই হবে। তো বিএনপি নিঃসন্দেহে মনে করে যে বাংলাদেশে বহুমত থাকবে, বহু পথের লোকজন থাকবেন, রাজনীতির ভিন্নতা থাকবে। আমি একটি কথা বলতে চাই, উনি যেটা ধারণা করলেন, মানে আশঙ্কা করেন, উনি বলেছেন যে এটা খুব স্বাভাবিকভাবে এই ধরনের পরিস্থিতিতে, যে বিএনপি পরবর্তী নির্বাচন হলে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি খুব স্বাভাবিকভাবে একটা বড় ধরনের, বড় মাপের মেজরিটি নিয়ে, শব্দটা শুনতে খারাপ লাগে, বাট ব্রুট মেজরিটি বলে, হ্যাঁ, ব্রুট শব্দটা তো আসলে খুব ইতিবাচক না, তো এরকম হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি কিন্তু একটা কথা বলেছেন যে আমরা যদি সরকার গঠন করিও, তারা আমাদের সাথে মাঠে ছিলেন, আন্দোলনে ছিলেন, স্বৈরাচার হটানোর প্রক্রিয়া সংগ্রামের মধ্যে যারা চলেছেন, অর্থাৎ যাদের সাথে আমরা একসাথে হেঁটেছি দীর্ঘ 16 বছর, তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। অর্থাৎ আমাদের সরকারটি যদি একটা কোয়ালিশন গভর্নমেন্ট হয়, একটা ন্যাশনাল গভর্নমেন্ট যদি হয়, যেটা হয়তো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমরা গুড জেস্টার হিসেবে আমরা মনে করি আমরা সবাইকে নিয়ে পথটা চলতে চাই। আই হোপ যেটা, যে আপনি যে ছেলেদের কথা বললেন যারা আন্দোলন করছে, ছাত্র সমাজ, তারা একটা নতুন দল করবেন, মোস্ট ওয়েলকাম। আমরা চাই যে তারা একটা নতুন দল করবে, নতুন দল হতে তো কোনো সমস্যা নেই। মানুষ যদি গ্রহণ করে, যদি নতুন বিকল্পর কথা যদি মানুষ ভাবে,
তাহলে তো দোষের কিছু নাই, তাই না? বরং আমরা সেটাকে ওয়েলকাম করতে চাই। দলের নেতৃত্ব তৃণমূল পর্যায় থেকে কারা নেতৃত্বে আসছেন, আমার নেত্রী বেগম খালেদা যে আমার পার্টি চেয়ারপারসন, উনি সবসময় একটা কথা বলতেন, ওই 4G বলি এখন তো 5G হয়ে গিয়েছে। উনি একটা কথা বলতেন যে প্রথম হচ্ছে রাজনীতিটা ভালো করতে, উনি যেটা বলতেন যে গুড পলিটিক্স, মানে 4G তখনকার সময় তিনি, তখন 5G বাংলাদেশে আসেনি। উনি বলতেন যে 4Gর মধ্যে একটি হচ্ছে গুড পলিটিক্স। আপনি যদি ভালো রাজনীতি না করেন তাহলে আপনি নির্বাচনের মধ্যে দিয়ে আপনি ক্ষমতায় যাবেন, তো নির্বাচনের মধ্যে ক্ষমতায় যদি যেতে তাহলে গুড পার্সনগুলোকে যদি আপনি নমিনেট না করেন তাহলে গুড পার্লামেন্টারিয়ান পাবেন আপনি? পাবেন না। তো আপনি যদি সব হাজী সেলিম মার্কা লোকজন যদি অধিকাংশ যদি দিয়ে বসেন বা বদি মার্কা লোকজন যদি আপনার দলের নমিনেশন পেয়ে যায়, জিতবই যখন, তো যা ওই যে শেখ মুজিবুর রহমান একটা বিখ্যাত ডায়লগ ছিল, আমি যদি তোমাদেরকে কলা গাছ দাঁড় করিয়ে দিই তোমরা কলা গাছকে ভোট দিবা। তো শেখ মুজিবুর রহমানের সেই টাওয়ারিং স্ট্যাচার যখন ছিল, ওই মুহূর্তে ওনার কলা গাছ দাঁড় করায় দেওয়ার কোনো দরকার ছিল না। উনি অনেক ভালো ভালো মানুষগুলোকে যদি দিয়ে দিতেন, জনগণ তাদেরকে গ্রহণ করতো। আনফর্চুনেটলি আমাদের অনেক পলিটিশিয়ানদের মধ্যে একটা কলা গাছ দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। আপনাকে 30 জন 40 জন মানুষকে তো মন্ত্রিসভায় নিতে হবে, তাহলে ইউ উইল হ্যাভ লট অফ গুড পিপল ইন দ্য পার্লামেন্ট। এই যে এখন আমরা একটা বড় মাপের মানে গণ অভ্যুত্থান সংগঠিত করলাম, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে মানুষ হতাশ হবে, মানুষ হতাশ মানে মানুষ পরাজিত হবে। আমাদের নেতা তারেক রহমান সিমিলারলি হি কমিটস, উনি আমাদের সাথে যে মিটিংগুলো করেন সেখানে ঠিক সিমিলারলি মোটামুটি একই ভাষায় বলতেছেন, কারণ ওয়াইজ ম্যান থিংস লাইক সব বড় বড় মানুষ একই রকম ভাবেন। উনিও বলেছেন যে আমার দেশের জনগণের কাছে আমার প্রতিশ্রুতি হচ্ছে আমি আমার জনগণকে কখনো হারতে দেব না। -2 প্রশ্নে আবার আসি। এটা একটা ভীষণ জটিল প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে, এবং 1/11-র পর যারা ক্ষমতা এসেছিলেন তারা সত্যিই কিন্তু -2 চেয়েছিলেন, এবং তাদের এই -2 চাওয়া আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতেও কিন্তু এই দুই দলকে এক করেছিল। তো সেই জায়গায় এখনকার -2 সংখ্যা থেকেই কি বিএনপি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবির ইস্যুতে পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের আসলে পরোক্ষভাবে নিজেদের পাশে চাচ্ছে, কি বলে মনে হয়? না, এটা আপনার একটু ভুল কথা। আমি বেশ কয়েকটা কথার মধ্যে বলছিলাম, আমরা ইনক্লুসিভিটি চাই, কিন্তু সমাজের চোর থাকে, বদমাশ থাকে, ধর্ষক থাকে, সবাই তো থাকে না, এরাও তো সমাজের মানুষ। আপনি কি যখন মানে সামাজিক কর্মকাণ্ড করবেন ওই ধর্ষক বলেন, চোর বলেন, দুর্বৃত্তগুলোকে পাশে বসেই কাজ করবেন? নিশ্চয়ই না। ওদেরকে এক্সক্লুড করেই তো আপনি ভালো মানুষজনকে নিয়ে চলবেন। আওয়ামী লীগ যা করেছে, এই জায়গায় সম্পর্ক একটি জায়গা যে বিএনপি কেন তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে একটা দাবি উঠেছিল সেখানে কিন্তু বিএনপির একটা বিপক্ষে অবস্থান আমরা দেখেছি। না, এটা কিন্তু মানে আমার মনে হয় যে আমাদের সেক্রেটারি জেনারেল যে কথাটা বলেছেন এটা পত্রিকায় মানে মিসকোটেড হয়েছে, উনি এইভাবে বলতে চাননি। আপনার একটা রাজনৈতিক দলকে যদি আপনি নিষিদ্ধ করতে চান তার তো একটা প্রক্রিয়া আছে, আপনি একটা ফরমান বলে তো আপনি নিষিদ্ধ করতে পারেন না। আপনারা চাইছেন যে নিষিদ্ধ হোক? আমি অবশ্যই তাই মনে করি যে আওয়ামী লীগ তার যে কর্মকাণ্ডগুলো করেছে দায়িত্ব সংগঠনগতভাবে তাকে নিতে হবে। শেখ হাসিনা যা নির্দেশ দিয়েছেন, শেখ হাসিনা যখন পাবলিকলি বলেছেন, মানে এটা তো ডকুমেন্ট এসছে যে পুলিশ পারে তোমরা পারো না, কারণ আর্মিকে গুলি করতে উনি উদ্বুদ্ধ করতেছেন, আর্মি ডিক্লাইন করেছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যদি ডিক্লাইন না করতো এটা তো ম্যাসাকার হতে পারতো, অন্য পরিস্থিতি অন্য জায়গায় চলে যেতে পারতো, তো তারা ডিক্লাইন করেছেন। একইভাবে আমি যদি আপনার মানে বলি যে এই যে শেখ হাসিনা তার ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদেরকে যেভাবে তিনি উস্কে দিয়েছেন এবং তার নেতাকর্মীরা যেভাবে রাস্তায় আমরা দেখেছি আপনার অস্ত্রপাতি নিয়ে যেভাবে নেমেছে, ওবায়দুল কাদের যে ভাষায় কথা বলেছেন, এমনকি ওদের সমর্থক দু একটা নায়িকা ঠাইকাকেও দেখেছি যে ওইটা ঠেকানোর জন্য নাকি ছাত্রলীগ যথেষ্ট। তো এই দায়িত্বটা নিতে হবে না? এর মধ্যে তো 1,500 মানুষ প্রাণ দিয়েছেন, এর মধ্যে তো 20,000 মানুষ, 20,000 বেশি মানুষ আপনার মানে পঙ্গুত্ব বরণ করেছে। এত মানুষের জীবন দান, 100 প্রায় মোর দেন 100 আপনার শিশু প্রাণ দিয়েছে, নারী প্রাণ দিয়েছে, এগুলো কি একেবারে বিফলে যাবে? আপনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফার্স্ট ওয়াশ। কি বলেছেন? এখন কি চাই? ফার্স্ট ওয়াশ মানে ওয়াশ, স্ট্রেট ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। যা জঞ্জাল, যা কিছু মানে মানুষ ইরিটেট করে সেগুলো ধুয়ে মুছে ছাপ করে দিতে হবে, স্ট্রেট কাট। এর বাইরে অন্য কোনো ভাবনা চিন্তা নেই। এবং আওয়ামী লীগ অন্যায় করেছে, জঞ্জালের ভূমিকা পালন করেছে, জঞ্জালকে তো আস্তে করেই যেতে হবে। একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলছেন কোনো নির্বাচনের দাবিতে বা নির্বাচন ইস্যুতে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়নি। জনগণ চায় পরিবর্তন, রাষ্ট্র কাঠামো
ও ব্যবস্থার পরিবর্তন। এই পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হতে পারে না মর্মে তারা তাদের অবস্থান সুস্পষ্ট করেছেন। মানে একটি ভোট দেওয়ার জন্য এত বড় অভ্যুত্থান হয়, একটি ভোট দেওয়ার জন্য 2000 বা অধিক মানুষ আসলে নিজের জীবন দেয়নি, প্রায় 1.5 লক্ষ মানুষ রক্ত দেয়নি। এই যে সিস্টেমগুলো, পুরো বাংলাদেশের করাপ্টেড সিস্টেমগুলো, যেগুলোর উপরে মানুষ বিরক্ত ছিল, যেগুলোর দেখতে দেখতে মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, এখন যে বিষয়টি সেটি হচ্ছে এই সিস্টেমগুলো, করাপ্টেড সিস্টেমগুলো সংস্কার প্রয়োজন। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে অতি দ্রুত সময়ের মধ্যে এই সংস্কারটি করে তারা তাদের জায়গা থেকে এই যে আমাদের যে হচ্ছে নির্বাচনটি, একটি সুষ্ঠু নির্বাচন দিক এবং জনগণের ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার। আমরা ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে এই যে নতুন শক্তির কথা বা নির্বাচনে বিএনপির নতুন করে ক্ষমতায় আসার যে প্রশ্ন উঠছে, সেখানে কিন্তু এই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক শক্তি হিসেবে সাধারণ জনগণের মনে একটি আশঙ্কা তৈরি হয়েছে, মৌলবাদী শক্তির কি নতুন করে উত্থান হতে পারে কিনা, এই জায়গাটি নিয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ। তার আগে আপনি যেটা পড়লেন সেটা নিয়ে আমার একটা একটু কথা আছে। সেটা হলো এই যে জনগণ শব্দটা বারবার বলা হয়, যে জনগণ শুধু একটা নির্বাচন চায় না, জনগণ সংস্কার চায়, সংস্কারের পরে নির্বাচন চায়। মানে জনগণ মানে কি আমি আপনি আমরা যারা বসে টকশো করি, টকশো পার্টিসিপেট করছি, বা সাধারণ যারা কোনো রাজনৈতিক মতাদর্শ একদম নির্দিষ্টভাবে ধারণ করে না, কি আসলে জানা গেছে এই জনগণ কি সংবিধান শব্দটা জানে, সংবিধানে কি কি থাকা উচিত, কি কি অনুচিত সেটা জানে। আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। এখন তো প্রচুর আলোচনা হয় ঢাকা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে, অনেকগুলো এরকম সরাসরি আলোচনা হয় যেখানে কনস্টিটিউশন নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আমি অনেকগুলোতে আলোচক হিসেবে গেছি। একদিন এরকম একটা আলোচনায় আমি মূলত স্টুডেন্টরা থাকে, ইউনিভার্সিটির স্টুডেন্টরা, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, আচ্ছা তোমরা যারা বিসিএস দিয়েছো বা দেবে, এর বাইরে কয়জন কনস্টিটিউশনটা পড়েছো? আমি দেখলাম প্রায় নেই। তো তার মানে আমাদের শিক্ষিত মানুষদের মধ্যেও এই সচেতনতার জায়গা নেই। আর আমরা আসলে এই ধরনের কথা বলছি। এটা হলো এক। আমি বলছি না সংস্কার প্রয়োজন নেই, সংস্কার প্রয়োজন আছে। আমরা জনগণের নাম নিয়ে চাপিয়ে দিয়ে বলছি এটা হতে হবে, কিন্তু আমার চিন্তা এটা, আমার মনে হয় এটা হলে ভালো হবে, রাদার ওনারা কি মনে করে সেটা হলে ভালো হবে। আমি যদি এভাবে বলি, পাল্টা একটা কথা, আপনি চিন্তা করুন তো, ওনারা তো একটা দল তৈরি করছেন, ধরুন সংস্কারই চাইছে সবাই, নির্বাচন ভালো, মানে নির্বাচন এখন চাইছে না, কিন্তু নির্বাচনটা ধরুন আগেই হবে। আওয়ামী লীগ তো শেষ, আওয়ামী লীগ ডুবে গেছে। বিএনপির নামে নানান জায়গায়, নানান রকম জায়গায় দখলদারি, চাঁদাবাজির অভিযোগ আছে। এই সময় ওনারা অনেককে বহিষ্কার করেছেন, তারপরও কিছু আছেই তো এটা। তো বিএনপি সমালোচনা আছে এবং বিএনপি সংস্কার চায় না, নির্বাচন করছে। তো বিএনপি কেও জনগণ চায় না, তাই তো ধরা যায় তো তাই তাদের ভাষ্যমতে। নির্বাচন বিএনপি সংস্কার চায় না তা না, বিএনপি কিন্তু 17 সাল থেকে সংস্কার কথা বলছে। ঠিক আছে, আমি টেকনিক্যালিটি সরিয়ে রাখি, মানে ওনারা তো আবার নির্বাচন দ্রুতই চাচ্ছেন এখন। আচ্ছা, তো এটা নিয়েও জনগণ তাদের বিএনপি বলছে এটি জনগণ চায় এবং তারা জনগণ ক্ষুব্ধ। আমি যারা বলছেন যে সংস্কার আগে হতে হবে, তো তারা নির্বাচনে তাদের দল একটা ম্যানিফেস্টো তৈরি করতে পারেন যেখানে লিখবেন আমরা এই সংস্কার করব, ক্ষমতায় আসলে সংবিধান এটা সেটা সব সংস্কার করব, আমাদেরকে ভোট দেয়। তারা তো তাত্ত্বিকভাবে ওই দলের ক্ষমতায় চলে যাওয়ার কথা, জিতে, তাই না? কারণ জনগণ তো সংস্কার চাইছে। তারপর ওনারা ক্ষমতায় এসে যা যা সংস্কার করা দরকার সেগুলো করবেন। এটা কি খুব বাজে হাইপোথেসিস হলো? I don't think so. যাই হোক, প্রথম কথাটা হচ্ছে মূল্যবাদকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কিছু ধর্মভিত্তিক, আমি ঠিক এদেরকে পুরোপুরি ধর্মীয় সংগঠন বলবো না, কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি একটা দেশে থাকে, যেমন আমি নামই করি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। এ দুটো দল, ইসলাম শব্দ আছে তাদের সাথে, তারা ইসলামী কিছু কথাবার্তা বলেন, কিন্তু এই দলগুলো বাংলাদেশের কনস্টিটিউশনকে ফলো করে নির্বাচনী রাজনীতি করতে চান। ধরুন ভারতে বিজেপি যেমন, তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে, কিন্তু সেও তাদের কনস্টিটিউশন ফলো করে, সেটা করে নির্বাচনী রাজনীতি বিশ্বাস করে, এবং তা দিয়ে যদি নির্বাচিত হয় তারা দেশও শাসন করে। ঠিক একইভাবে যদি বাংলাদেশে জনগণ ট্রুলি মনে করে এই দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে এবং ওনারা ক্ষমতায় এসে খেলাফত কায়েম না করে
ওনারা সেটা কথা বলছেনও না। দেশটাকে চালাবেন এবং এরপর আবার নির্বাচন দিবেন, হেরে চলে যাবেন। কিন্তু নির্বাচনী ইশতেহারে তিনি যদি ঘোষণা না করেন, তাকে আমরা ধরে নেব যে তিনি এই ধরনের একটা দল। কিন্তু উনি যদি নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেন যে আমরা নির্বাচিত হলে বাংলাদেশকে খেলাফতের রাষ্ট্র পরিণত করব, তাহলে ওনাকে আসলে নির্বাচনের অধিকার আমরা দেব না। ওনাকে আমরা আমাদের এক্সিস্টিং যে কনস্টিটিউশন তার অধীনে রাজনৈতিক দল মনে করব না। তখন উনি এবার পারলে মানে বিপ্লব করে খেলাফত করুক, সেটা অন্য আলোচনা। মানে এই আশঙ্কা কি বলছেন যে ভিত্তিহীন? জনগণের যে আশঙ্কা, আমি এখন আমি আসছি, এটা হলো একটা ফোর্স। আমি এই ফোর্সটা ঠিকঠাক থাকবে বলে আমি মনে করি, কিন্তু আরেকটা ফোর্স আছে, এটাকে আসলে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আমি নাম বলছি না, 2-3টা এরকম দল আছে যারা প্রকাশ্যভাবে, তারা নির্বাচনেও যাবে না, তারা বিপ্লব করে খেলাফত কায়েম করবে। বাংলাদেশের জনগণের কাছে আসলে এগুলোর ন্যূনতম কোনো অ্যাপিল নেই। এগুলো র্যাদার খুব সামান্য এই 2-1টাকে দেখিয়ে আমাদের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা করে, ভারত আমরা যদি স্পেসিফিকলি বলি, তাদের তো ন্যারেটিভ ছিল শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে তাহলে দেশ জঙ্গিবাদীদের হাতে টাতে চলে যাবে। আমি 2 দিন আগে এরকম কয়েকজন মানে বিদেশি জার্নালিস্টের সাথে কথা বলছিলাম, ইউরোপিয়ান বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকায় কাজ করেন। তারা হিসেবে তোমরা কি দেখলে, এই প্রোপাগান্ডা তো দেখেছো, এখন কি দেখছো? তো ব্যাপারটা আসলে তা না। তো এটাকে খুবই এক্সাজারেট করা হয়। বাংলাদেশের মানুষ কোনোদিনও ধর্মীয় উগ্রবাদ জঙ্গিবাদকে একসেপ্ট করে নাই, করবে না, এটা আপনি শিওর থাকেন, এই ভয় নাই। আরেকটা জরুরি কথা হচ্ছে, যেটা আমি পছন্দ, আমি খোলাখুলি বলি, আমি অনেকবারই বলেছি, আইডেন্টিটি পলিটিক্স আমি পছন্দ করি না। এটা হিন্দু ধর্মীয় আইডেন্টিটি পলিটিক্স হোক, এটা ইসলাম ধর্মীয় আইডেন্টিটি পলিটিক্স হোক। সো বাংলাদেশে যারা কনস্টিটিউশনের অধীনেও এই ধরনের রাজনীতি করেন, আমি তাদের রাজনীতি পছন্দ করি না, সমর্থন করি না। কিন্তু একটা গণতান্ত্রিক দেশ মানে কি, আপনি পছন্দ করেন না, তারপরও আপনার তার অধিকার যে আছে। এই যে জামায়াতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে যে ভয়ঙ্কর নিপীড়ন হয়েছে, বিএনপির উপরে তো হয়েছেই, ওদের উপরেও হয়েছে, এই জিনিসগুলোর প্রতিবাদ আসলে আমাদের করতে হবে এবং ভবিষ্যতেও যাতে এগুলো কন্টিনিউ করে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি বড় সংকট হলো, আমরা একদিকে শতফুল ফুটতে দাও বলে ভিন্ন মতকে গৌরবান্বিত করি, অন্যদিকে গণতান্ত্রিক কেন্দ্রিকতার দোহাই দিয়ে ভিন্ন মতের টুটি চেপে ধরি। আমরা চাই রাজনীতিতে শত ফুল ফুটুক এবং ইতিমধ্যে বাগানে ফুটে থাকা ফুলগুলো আরও সুশোভিত হোক। গণতন্ত্রের প্রতিষ্ঠিকীকরণের দরজা বন্ধ নয়, বরং খুলে যাক জং ধরে বা ব্যবহারহীনতায় বন্ধ থাকা সকল দরজা। প্রিয় দর্শকের প্রত্যাশাটি রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।